আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন পড়ব ফাজানের নীতি। ফাজানের নীতি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টার, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে একটা, এবং এই টপিক্সটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই টপিক্সটাতে বোঝার অনেক কিছু আছে। এই টপিক্সটা আমাদের বোর্ড পরীক্ষাতেও থাকে। এই টপিক্স থেকে বোর্ড পরীক্ষাতে আমাদের সিকিউ থাকে, বোর্ড পরীক্ষাতে এমসিকিউ থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষা বলি, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলি, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বলি, এমন কোনো ভর্তি পরীক্ষা নাই যেখানে ফাজানের নীতি থেকে কোশ্চেন আসে না। তাহলে ফাজানের নীতি সম্পর্কে একদম ডিটেলস সব কিছু আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, ফাজানের নীতি জানতে হলে আমাদেরকে সবার আগে দুইটা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। একটা ওয়ার্ড হচ্ছে পোলার আয়ন, আর একটা ওয়ার্ড হচ্ছে পোলারিটি। তাহলে আমরা কী কী সম্পর্কে জানবো? একটা ওয়ার্ড হচ্ছে পোলার আয়ন, আর একটা ওয়ার্ড হচ্ছে পোলারিটি। তাহলে পোলার আয়ন বলতে কি বুঝি, এটা যদি আমরা একদম সংক্ষেপে যদি কিছু মনে রাখতে যাই, তাহলে মনে রাখতে হবে পোলার আয়নটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে নির্দেশ করতে আমরা পোলার আয়ন শব্দটাকে ব্যবহার করি। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এই জিনিসটাকে ইন্ডিকেট করতে আমরা পোলার আয়ন শব্দটাকে ইউজ করি। আরেকটা শব্দ আছে আমাদের পোলারিটির সাথে যদিও ফাজানের নীতির সম্পর্ক নাই, তাও পোলারিটির সম্পর্কে যদি আমরা একটু জানি, পোলারিটি কথাটার মানে কি? তাহলে পোলারিটি কথাটা আমরা কার জন্য ইউজ করি? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য ইউজ করি। যেহেতু দুইটা ওয়ার্ড কাছাকাছি, এই জন্য ফাজানের নীতি যখন আমরা পড়াই তখন আমরা পোলার আয়ন, পোলারিটি দুইটা জিনিসই একসাথে পড়াই দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখলাম? পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আর পোলারিটি হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। পোলারিটি কি নির্দেশ করে? পোলারিটি নির্দেশ করে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আর পোলার আয়ন কি নির্দেশ করে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য কে নির্দেশ করে? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য নির্দেশ করে হচ্ছে পোলার আয়ন। এখন আমরা যদি আসি, ধরো এটা একটা ক্যাটায়ন। আমরা জানি ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। মানে কোন একটা মৌল যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে ধনাত্মক চার্জযুক্ত যে আয়নে পরিণত হয় তাকে ক্যাটায়ন বলে। আর ধরে এই পাশে আমরা দেখালাম একটা অ্যানায়ন। অ্যানায়নটা কোন চার্জযুক্ত হয়? অ্যানায়নটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত হয়। আমরা আয়নিক যৌগ, সমযোজী যৌগ, এই দুইটা সম্পর্কে আমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে। আমরা জানি আয়নিক যৌগটা কিভাবে গঠিত হয়, আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়। এই ক্ষেত্রে একটি ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, ফলে একটি ক্যাটায়ন সৃষ্টি হয়। অপরদিকে একটি অধাতু পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, ফলে একটা অ্যানায়ন সৃষ্টি হয়। অ্যানায়ন আর ক্যাটায়ন পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটা আয়নিক যৌগ গঠন করে। তার মানে আয়নিক যৌগের মধ্যে কি থাকবে? একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। একটা ক্যাটায়ন আর অ্যানায়ন হচ্ছে আয়নিক যৌগ গঠনের পূর্ব শর্ত। তাহলে যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন খুব কাছাকাছি আসবে, তখন দেখো ক্যাটায়নের নিউক্লিয়াস বা ক্যাটায়নের যে সামগ্রিক যে ধনাত্মক চার্জ আছে, সেটা কি করবে? অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ কোন চার্জযুক্ত? ঋণাত্মক চার্জযুক্ত। সেই ইলেকট্রন ম্যাগকে নিজের দিকে আকর্ষণ করবে। কথাটা আবার বলি, খেয়াল করো। দেখো, ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ আছে, আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। সেটা হচ্ছে অ্যানায়নের যে ঋণাত্মক চার্জ আছে, অর্থাৎ অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ আছে, সেই ইলেকট্রন ম্যাগটাকে সে নিজের দিকে আকর্ষণ করবে। ঠিক আছে? কারণ আমরা জানি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, বা অ্যানায়নের যে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। অপরদিকে খেয়াল করি, ক্যাটায়নটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। অ্যানায়নের যে নিউক্লিয়াসটা আছে, ধরো অ্যানায়নটা ঋণাত্মক চার্জযুক্ত, বাট অ্যানায়নের নিউক্লিয়াসটা কি? ধনাত্মক চার্জযুক্ত। তাহলে সেই ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ আছে,
যেহেতু দুইটাই সেম সেম চার্জ, তাহলে পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। এই বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা ক্যাটায়নের দিকে কিছুটা সরে আসে। ধরো এটা তো ক্যাটায়ন, এটা আমাদের ক্যাটায়ন, আর অ্যানায়নের ইলেকট্রন ম্যাগটা হচ্ছে নিজের দিকে কিছুটা সরে আসবে। এই যে অ্যানায়নের বিকৃতি হইতেছে ক্যাটায়নের প্রভাবে, এটাকে বলা হয় ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি কিংবা পোলারায়ন। আমি আবার বলতেছি, খেয়াল করো ভাই, ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জ, অ্যানায়ন মানে ঋণাত্মক চার্জ। এতটুকু কনসেপ্ট আমাদের সবার আশা করি ক্লিয়ার। তারপরে আসি, আমরা জানি দুইটা ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক, সবার ক্ষেত্রে নিউক্লিয়াসটা কোন চার্জযুক্ত? নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এখন দেখো ক্যাটায়ন নিজে কি চার্জযুক্ত? ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ আছে, সেই ইলেকট্রন ম্যাগকে কী করবে? আকর্ষণ করবে, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ। অপরদিকে ক্যাটায়নের যে নিউক্লিয়াস আছে ধনাত্মক চার্জযুক্ত, অ্যানায়নের যে নিউক্লিয়াস আছে ধনাত্মক চার্জযুক্ত, তারা পরস্পরকে কী করবে? বিকর্ষণ করবে। কিন্তু এইখানে এইখানে আকর্ষণের বিপরীতে একটা বিকর্ষণ কাজ করবে, বাট এইখানে আকর্ষণটা কম্পারেটিভলি একটু বেশি শক্তিশালী হওয়ার কারণে অ্যানায়নের যে ইলেকট্রন ম্যাগ আছে, সেই ইলেকট্রন ম্যাগটা ক্যাটায়নের দিকে খানিকটা চলে আসবে। এই যে খানিকটা চলে আসতেছে, এর ফলে অ্যানায়নের যে আকারের বিকৃতি ঘটতেছে, এই বিকৃতিটাকে বলবো আমরা পোলার আয়ন। এই বিকৃতিটাকে আমরা কি বলবো? এই বিকৃতিটাকে বলবো হচ্ছে আমরা পোলার আয়ন। তাহলে আমরা আশা করি পোলার আয়ন কথাটা আমরা বুঝতে পারছি। তাহলে এই পোলার আয়নটা কার ক্ষেত্রে ঘটতেছে? আমরা এখানে দেখলাম ভাই, একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে। ক্যাটায়ন আর অ্যানায়ন থাকবে কোন ধরনের যোগে? আয়নিক যোগে, তাই না? তাহলে আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা দেখতেছি, আয়নিক যৌগের ক্ষেত্রে একটা বিকৃতি ঘটতেছে। আয়নিক যৌগের ক্ষেত্রে যখন কোনো বৈশিষ্ট্যের বিকৃতি ঘটবে, তখন সেই আয়নিক যৌগটাতে কোন বৈশিষ্ট্যের আধিক্য ঘটবে? সেই আয়নিক যৌগটাতে সমযোজী বৈশিষ্ট্যের একটা আধিক্য ঘটবে। এরপর আমরা যদি চলে আসি পোলারিটি মানে হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। পোলারিটিটা কার জন্য প্রযোজ্য? সমযোজী যৌগের জন্য প্রযোজ্য। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমরা কোন ধর্মটা ইউজ করি? পোলারিটি। তাহলে দেখো পোলারিটি মানে কি? পোলারিটি কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? সমযোজী যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। সমযোজী যৌগ গঠন হয় কার মধ্যে? সমযোজী যৌগ গঠন হয় হচ্ছে দুটি অধাতুর মধ্যে। সমযোজী যৌগ গঠন হয় কার মধ্যে? সমযোজী যৌগ গঠন হয় দুটি অধাতুর মধ্যে। সমযোজী যৌগ গঠিত হয় কার মধ্যে? দুটি অধাতুর মধ্যে হচ্ছে সমযোজী যৌগ গঠন হয়। তাহলে এই যে পোলারিটি, এটা ডিপেন্ড করে কার উপর? এটা ডিপেন্ড করে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার উপর। ইলেকট্রোনেগেটিভিটি কিংবা তড়িৎ ঋণাত্মকতার উপর। ধরো সমযোজী বন্ধনের মাধ্যমে H2 অণুটা গঠন হয়েছে। এইখানে যে দুইটা পরমাণু আছে, সেই দুইটা পরমাণু কি? হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে দুইটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কি? সেম না? কারণ হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি তুমি চেঞ্জ করতে পারবা? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান সকল ক্ষেত্রে 2.1। তাহলে দুইটা হাইড্রোজেন আছে, 2.1 - 2.1 = কত? 0। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম বিশুদ্ধ সমযোজী যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, তাহলে সেই যৌগটা হবে বিশুদ্ধ সমযোজী যৌগ। তাহলে সেই যৌগটা কেমন হবে? সেই যৌগটা হবে বিশুদ্ধ সমযোজী যৌগ। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি বেশি হয়, তখন কি ঝামেলাটা হয়? খেয়াল করো। ধরো হাইড্রোজেন ক্লোরাইড, আমরা ধরলাম হাইড্রোজেন ক্লোরাইড। এইখানে দেখো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3। তাহলে এই দুইটার মধ্যে, এইখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0.9। তাহলে সমযোজী বন্ধনে যে দুইটা পরমাণু আবদ্ধ হয়েছে, তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, তখন যে মৌলটা অধিক তড়িৎ ঋণাত্মক, সমযোজী বন্ধনে যে শেয়ার করা ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর দিকে চলে যায়। তাহলে দেখো হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয়েছে। এখানে আমাদের ক্লোরিন হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, এর ফলে এদের মধ্যে শেয়ার করা যে ইলেকট্রন ম্যাগ, সেই ইলেকট্রন ম্যাগের ঘনত্ব ক্লোরিনের দিকে চলে যাবে। ফলে ক্লোরিন কিছুটা ঋণাত্মক চার্জযুক্ত হবে
এবং হাইড্রোজেন কিছুটা ধনাত্মক চার্জযুক্ত হবে এবং হাইড্রোজেন কিছুটা ধনাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এইখানে কি হলো, এই যৌগটার দুই প্রান্তে ভিন্ন চার্জের বা ভিন্ন মেরুর সৃষ্টি হয়েছে। এই যে ভিন্ন চার্জের সৃষ্টি হয়েছে এই ধর্মটাকেই বলি আমরা পোলারিটি। এই ধর্মটাকে কি বলি আমরা, এই ধর্মটাকে বলি হচ্ছে আমরা পোলারিটি। তার মানে পোলারিটি বলতে আমাদের কি নির্দেশ করতেছে, পোলারিটি বলতে নির্দেশ করতেছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। মানে সমযোজী যৌগটার বিশুদ্ধ সমযোজী না থেকে সে যত বেশি পোলার হচ্ছে সে তত বেশি সমযোজী বৈশিষ্ট্যকে ত্যাগ করে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য লাভ করতেছে। তাহলে আমরা যদি দেখি দুইটা মৌলের মধ্যে বা দুইটা পরমাণুর মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যদি 0 হয় তখন সেই ক্ষেত্রে সেই যৌগটা কেমন হবে, সেই যৌগটা হবে বিশুদ্ধ সমযোজী। সেই যৌগটা হবে বিশুদ্ধ সমযোজী। যদি 0 থেকে বড় তড়িৎ ঋণাত্মকতার মান 0 থেকে বড় 0.5 থেকে ছোট 0.5 থেকে ছোট হয় তখন কি হবে, তখন অপোলার সমযোজী যৌগ হবে। অপোলার সমযোজী যৌগ হবে। অপোলার সমযোজী। আর যদি 0.5 থেকে বড় তড়িৎ ঋণাত্মকতার মানটা 0.5 থেকে বড় বাট 1.7 চাইতে ছোট হয় তখন সেটা হবে পোলার সমযোজী। তখন সেটা কি হবে, তখন পোলার সমযোজী। তখন তাকে বলবো আমরা পোলার সমযোজী। আর যদি 1.7 চাইতে বেশি হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.7 চাইতে বেশি হয় তখন সেই সমযোজী যৌগটার মধ্যে 50% বা তার চেয়ে বেশি 50% বা তার চেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। 50% বা তার চেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। পঞ্চাশ % বা তার থেকে বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। বা তার চেয়ে বেশি আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখন এটা তো গেল আমাদের পোলারিটি। আমাদের বেসিক্যালি আমরা যে ফাজানের নীতি পড়তেছি, ফাজানের নীতি পড়ার জন্য আমাদের পোলারিটি জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের মানে ইম্পর্টেন্টই না, আমাদের লাগবে বেসিক্যালি কি পোলার আয়ন। পোলার আয়ন মানে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তাহলে ফাজানের নীতি কোন ধরনের যৌগের জন্য প্রযোজ্য? 1 নম্বর কথা, ফাজানের নীতি আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। ফাজানের নীতি আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য। বেসিক কথা হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্যের যে বিকৃতি ঘটবে সেই বিকৃতিটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের কার নীতিটা প্রয়োজন? সেই বিকৃতিটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের ফাজানের নীতিটাকে প্রয়োজন। তাহলে মনে রাখতে হবে একটা যৌগ যত বেশি পোলারিত হবে, তাহলে ফাজানের নীতির মধ্যে আমার বেসিক একটা কথা মনে রাখা লাগবে, যত বেশি পোলারিত হবে তার মানে সে ফাজানের নীতি তত বেশি ফলো করে। সে ফাজানের নীতি তত বেশি ফলো করে। এখন দেখো বাজানের নীতি, বাজান মানে কি, বাজানের নীতি ফলো না করেও কার নীতি ফলো করছে? ফাজানের নীতি ফলো করছে। তাই ওর আয়নিক বৈশিষ্ট্য থেকে বিচ্যুতি বেশি হবে। তাই আয়নিক বৈশিষ্ট্য হতে বিচ্যুতি বেশি হবে। আয়নিক বৈশিষ্ট্য হতে বিচ্যুতি বেশি হবে। ঠিক আছে? আয়নিক যৌগের ধর্ম কি কি বলো তো? আমরা যদি দেখি আয়নিক যৌগের ধর্ম কি কি,
একটা আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য থাকে। আয়নিক যৌগের ধর্ম। আয়নিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে একটা যৌগ যত বেশি আয়নিক হয় তার গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক বেশি হয়। গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক বেশি। তার তাপীয় বিয়োজন ধর্ম বেশি। তার পানিতে দ্রাব্যতা বেশি। তড়িৎ পরিবাহিতা বেশি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। একটা যৌগ যত বেশি আয়নিক হবে তার মধ্যে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, তাপীয় বিয়োজন ধর্ম বেশি হবে, পানিতে দ্রাব্যতা বেশি হবে, তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি হবে। তাহলে একটা যৌগ, এগুলো কার ধর্ম? এগুলো হচ্ছে ভাইয়া আয়নিক যৌগের ধর্ম। এগুলো হচ্ছে কার ধর্ম? এগুলো হচ্ছে আয়নিক যৌগের ধর্ম। তাহলে একটা যৌগ যত বেশি ফাজানের নীতিকে ফলো করবে, ফাজানের নীতিকে ফলো করলে পোলার আয়ন বেশি হবে। কি বেশি হবে? পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হলে এই ধর্মগুলোর বিচ্যুতি হবে। এখন আমরা আসি ফাজানের নীতির যে শর্তগুলো আছে। 1 নম্বর শর্তটা আমরা যদি দেখি, ক্যাটায়নের আকার যত ছোট হবে। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে, কিংবা পরের শর্তটার মধ্যে কি আছে দেখবে, পরের শর্তটা হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হবে। শর্ত 2 হচ্ছে অ্যানায়নের আকার যত বড় হবে। তাহলে দেখো ভাইয়া, তোমরা যে এইটা যে পড়তেছো, পড়ার পরে পরীক্ষার হলে গিয়ে কি মনে হবে জানো? পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিউজ হয়ে যাবে যে ভাইয়া ক্যাটায়নের আকার ছোটোর কথা বলছিলেন নাকি অ্যানায়নের আকার ছোটোর কথা বলছিলেন, ক্যাটায়নের আকার বড়ের কথা বলছিলেন নাকি অ্যানায়নের আকার বড়ের কথা বলছিলেন। এটা যাতে না ভুল করো, একটা জিনিস মনে রাখবা, তোমার একটা বন্ধু আছে বা বান্ধবী আছে, বান্ধবীটার নাম হচ্ছে অ্যানি। বান্ধবীটার নাম কি? অ্যানি। অ্যানি হচ্ছে বিড়াল খুব পছন্দ করে। অ্যানির একটা বিড়াল আছে, অ্যানির কি আছে? একটা ক্যাট আছে। এখন তুমি বলো অ্যানি আকারে বড় না ক্যাট আকারে বড়? অবশ্যই অ্যানি আকারে বড়। তাহলে আমরা মনে রাখবো আমাদের শর্তটার মধ্যে অ্যানায়ন বড়, আর এনির যে ক্যাট আছে, ক্যাট হচ্ছে আকারে ছোট। তার মানে আমাদের শর্তটা অনুযায়ী আমাদের ক্যাটায়নটা হচ্ছে আকারে ছোট। ক্যাটায়নটা আকারে ছোট। তাহলে ক্যাটায়নের আকার যত ছোট হবে, সে ফাজানের নীতিকে তত বেশি ফলো করবে। আচ্ছা, আমরা আসি, আমি তোমাকে কয়েকটা আয়ন দিলাম। ধরো লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস সিজিয়াম প্লাস দিয়ে বললাম এর মধ্যে কোন যৌগটি বেশি পোলারিত হবে। আমরা দেখতেই পাচ্ছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাই হচ্ছে আমাদের গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এর মৌল। আমরা জানি পর্যায় সারণীতে গ্রুপ 1 এ কারা আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর কি আছে? ফ্রান্সিয়াম।
তাহলে আমরা জানি পর্যায় সারণীতে যখন আমরা উপর থেকে নিচে আসি, আমরা যখন উপর থেকে নিচে আসি ভাই কি হয়, উপর থেকে নিচে আসলে আকার বাড়ে, উপর থেকে নিচে আসলে আকার বাড়ে। আমার শর্তটা কি? আমার শর্তটা হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে। এটা কোন ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য? ক্যাটায়নের আকার ছোট হবে, এই পয়েন্টটা আমরা কখন হিসেব করব? যখন দেখব ব্র্যাকেটে লিখে রাখো ক্যাটায়নের আকার ছোট এর পাশে অ্যানায়নের আকার স্থির, অ্যানায়নের আকার স্থির, অ্যানায়নের আকার স্থির। ঠিক আছে? তাহলে উপর থেকে যখন নিচে নামবো আকার বাড়বে, তাহলে আকার বাড়বে। আমরা কি বলছি? ক্যাট হচ্ছে ছোট, তার মানে ক্যাটায়নের আকার ছোট হইলে বেশি পোলারিত হবে। তাহলে এখানে কে সবচেয়ে ছোট হবে এদের মধ্যে? যেহেতু আমার কাছে যে অপশানগুলো আছে, লিথিয়াম হচ্ছে সবচেয়ে ছোট হবে, তাহলে এদের মধ্যে আকার সবচেয়ে বড় সিজিয়ামের, তারপরে রুবিডিয়ামের, তারপরে পটাশিয়ামের, তারপরে সোডিয়ামের, তারপরে লিথিয়ামের। লিথিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট, তাই সবচেয়ে বেশি পোলারিত হবে। তাই এই আয়নগুলোর মধ্যে সবচেয়ে বেশি পোলারিত হবে লিথিয়াম। তাহলে তোমাকে যদি আমি যৌগ দিয়ে বুঝাই, দেখো ভাইয়া, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, তিনটে নিলাম, আমি বেশি নিলাম না। এই তিনটে দিয়ে বললাম এর মধ্যে কার পোলার আয়ন বেশি, বা কে ফাজানের নীতিকে ফলো করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ত অনুযায়ী অ্যানায়নের আকার স্থির, অ্যানায়ন সবগুলোর ক্ষেত্রে ক্লোরিন। তাহলে অ্যানায়ন আমার কাছে এখন কোনো ম্যাটার না, আমার কাছে এখন কি ম্যাটার? ক্যাটায়ন। এর মধ্যে যেহেতু ক্যাটায়ন, আমরা জানি ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বেশি হয়। তাহলে লিথিয়াম সবচেয়ে ছোট, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। তাহলে এইখানে তুমি কি বলতে পারবা? লিথিয়াম ক্লোরাইডটা হচ্ছে ভাইয়া সবচেয়ে বেশি পোলারিত হয়েছে, লিথিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি পোলারিত হয়েছে, সবচেয়ে বেশি পোলারিত হয়েছে, লিথিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি পোলারিত হয়েছে। ঠিক আছে? তার মানে ওর বিকৃতি সবচেয়ে বেশি। তাহলে তুমি এখন দেখো ফাজানের নীতিকে বেশি ফলো করছে, পোলার আয়ন বেশি, তাই ওর বিচ্যুতি বেশি হইলে ওর এই যে আয়নিক যৌগের ধর্মগুলো আছে এগুলো থেকেও কি হয়ে গেছে? এগুলো থেকেও বিচ্যুত হয়ে গেছে। তাহলে ওর গলনাঙ্ক, আয়নিক যৌগ ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয়। ও যেহেতু বিচ্যুত হয়ে গেছে, এই তিনটার মধ্যে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে কম। তাপীয় বিয়োজন ধর্ম বেশি, তাহলে তাপীয় বিয়োজন ধর্ম বেশি মানে বিয়োজন তাপ বেশি আর কি, এটা ওর কমে গেছে। পানিতে দ্রাব্যতা বেশি, এটা ওর সবচেয়ে কম হবে এই তিনটার মধ্যে। তড়িৎ পরিবাহিতা বেশি থাকে আয়নিক যৌগে, যেহেতু বিকৃত হয়ে গেছে ওর তড়িৎ পরিবাহিতা কম হবে। এই পয়েন্টটাকে আমরা এইভাবে লিখি, বিয়োজন তাপ। তাহলে আমরা এর পরেরটাতে আসি। ফাজানের নীতির শর্ত 2, ফাজানের নীতির শর্ত 2 এর মধ্যে যদি আমরা আসি, শর্ত 2 অনুযায়ী অ্যানায়নের আকার কি হবে? অ্যানায়নের আকার বড় হবে। তাহলে অ্যানায়নের আকার যত বড় হবে সেটা তত বেশি ফাজানের নীতিকে ফলো করবে। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে আরেকটু যদি লিখতে চাই, অ্যানায়নের আকার বড় হবে কোন শর্তটা থাকবে? সাথে থাকবে হচ্ছে ক্যাটায়নের আকার স্থির, ক্যাটায়নের আকার স্থির।
তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কেমন? ধরো আমি তোমাকে 4টা আয়ন দিলাম, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এখন তোমাকে বললাম এর মধ্যে কে বেশি পোলারিত হবে। আমরা একটু আগে দেখছি ভাই, ক্যাট হচ্ছে ছোট আর এন হচ্ছে বড়, তার মানে অ্যানায়ন বড় হইলে পোলার আয়নটা বেশি হবে। এই 4টাই হচ্ছে আমাদের গ্রুপ 17 এর মৌল। কোন গ্রুপের মৌল? গ্রুপ 17। গ্রুপ 17। গ্রুপ 17তে কারা আছে ভাইয়া? এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা জানো। হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেনগুলো যদি আমরা উপর থেকে নিচে আসি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে এস্টেটিন আছে। এস্টেটিন আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, কারণ এস্টেটিন যেহেতু আমাদের কোনো আয়ন টায়ন ওইভাবে কোনো যৌগটোগো তৈরিতে ওইভাবে ব্যবহার হয় না, আমরা এই 4টা নিয়ে এই 4টার মধ্যে থাকি। তাহলে দেখো আমরা জানি উপর থেকে যখন আমরা নিচে নামবো, উপর থেকে যখন আমরা নিচে নামবো আমার অ্যানায়নের আকার বড় হবে। অ্যানায়নের আকার বড়, অ্যানায়নের আকার বড়। উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। অ্যানায়নের ক্ষেত্রে আকার বাড়লে হচ্ছে সে তত বেশি পোলারিত হয়। অ্যানায়নের ক্ষেত্রে আকার বাড়লে হচ্ছে বেশি পোলারিত হবে। তাহলে এই 4টার মধ্যে কে সবচেয়ে বেশি পোলারিত হবে? ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইডের মধ্যে আয়োডাইড হচ্ছে সবচেয়ে বেশি পোলারিত হবে। ঠিক আছে, আয়োডাইড হচ্ছে সবচেয়ে বেশি পোলারিত হবে। তাহলে আমরা যদি একটা যৌগ দিয়ে দেখাই, ধরো সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাটায়ন হচ্ছে সেম, সোডিয়াম সোডিয়াম সোডিয়াম। তার মানে ক্যাটায়নের আকারটা কি ভাইয়া? ক্যাটায়নের আকারটা হচ্ছে স্থির। তাহলে আমরা চলে যাব অ্যানায়ন। অ্যানায়নের আকার সবচেয়ে বড় কার ক্ষেত্রে? অ্যানায়নের আকার সবচেয়ে বড় হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে। অ্যানায়নের আকার সবচেয়ে বড় হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে। অ্যানায়নের আকার যেহেতু সবচেয়ে বড়, তাহলে এটা সবচেয়ে বেশি, এই 4টার মধ্যে সবচেয়ে বেশি পোলারিত হবে কে? সবচেয়ে বেশি পোলারিত হবে আমাদের সোডিয়াম আয়োডাইড। সবচেয়ে বেশি পোলারিত হবে সোডিয়াম আয়োডাইড। পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হবে সোডিয়াম আয়োডাইডের ক্ষেত্রে। পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য, পোলার আয়ন বাড়বে মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়া, তাই না? সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি, সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি। সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি বেশি মানে কি? আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাবে। আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাবে। আয়নিক বৈশিষ্ট্য হ্রাস পাবে। তার মানে গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক প্লাস দ্রাব্যতা প্লাস তড়িৎ পরিবাহিতা। এগুলো সবগুলো কি হবে? এগুলো সবগুলো হচ্ছে হ্রাস পাবে। কার ক্ষেত্রে? সোডিয়াম আয়োডাইডের ক্ষেত্রে। তাহলে সবচেয়ে পোলারায়ন সবচেয়ে বেশি কার ক্ষেত্রে? সোডিয়াম আয়োডাইডের ক্ষেত্রে। পোলারায়ন সবচেয়ে কার ক্ষেত্রে? সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে। তাহলে আমরা ফাজারের নীতির যে দ্বিতীয় শর্তটা আছে, দ্বিতীয় শর্তটাও আমরা আশা করি ক্লিয়ার। তারপরে আমরা চলে আসি ফাজারের নীতির তৃতীয় শর্তে, চার্জ ঘনত্ব যত বেশি হবে, সেটা ক্যাটায়ন হোক অ্যানায়ন হোক, দুইটার ক্ষেত্রে আমার চার্জের পরিমাণ যার বেশি সে তত বেশি পোলারিত হবে। চার্জের পরিমাণ বেশি, চার্জের পরিমাণ বেশি। যেমন আসো ভাইয়া আমরা কয়েকটা উদাহরণ একটু দেখি। সোডিয়াম ক্লোরাইড, তারপরে কাকে দিব? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর দিলাম ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে বললাম এর মধ্যে কে বেশি পোলারিত হয়? এর মধ্যে কে বেশি পোলারিত হয়?
খেয়াল করো, এখানে আমরা কিসের পয়েন্টে আসছি? আমরা এখানে হচ্ছে চার্জ ঘনত্বের পয়েন্টে আসছি। এটা আকার দিয়ে এক্সপ্লেন করা যায়, আমরা চার্জ ঘনত্বের ক্ষেত্রে দেখি। খেয়াল করো, আমরা যদি আরেকটু যাই SiCl4, এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে আমার অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড, তার মানে অ্যানায়নের চার্জ আমার এখানে ফিক্সড -1। এখন যদি আমি ক্যাটায়নের চার্জ দেখি, সোডিয়ামের ক্ষেত্রে +1, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে +2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে +3, সিলিকনের ক্ষেত্রে +4। সিলিকনের ক্ষেত্রে কি? সিলিকনের ক্ষেত্রে হচ্ছে +4। তাহলে এইখানে ভাইয়া চার্জ ঘনত্ব বেশি কার ক্ষেত্রে? চার্জ ঘনত্ব বেশি হচ্ছে SiCl4 এর ক্ষেত্রে। SiCl4 এর ক্ষেত্রে আমার চার্জ ঘনত্ব বেশি। তাহলে কে এইখানে সবচেয়ে বেশি ফাজানের নীতিকে ফলো করবে? সোডিয়াম ক্লোরাইড থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে ফাজানের নীতিকে বেশি ফলো করবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার চেয়েও বেশি ফলো করবে। সিলিকন টেট্রাক্লোরাইড তার থেকেও বেশি ফলো করবে, তার থেকেও বেশি ফলো করবে। তাহলে এটা এখানে আমার কি কিসের প্রবণতা বাড়তেছে? ফাজানের নীতিকে ফলো করার প্রবণতা বাড়তেছে। ফাজানের নীতিকে ফলো করার প্রবণতা বাড়তেছে। তার মানে আমার কি বাড়তেছে? তার মানে আমার পোলার আয়ন বাড়তেছে। তার মানে আমার পোলার আয়ন বাড়তেছে। পোলার আয়ন বাড়া মানে আমার বিকৃতি বাড়া। বিকৃতি বাড়া মানে আমার সমযোজী ধর্ম বাড়া, কারণ ও তো আয়নিক যৌগ ছিল, তাই না? সমযোজী ধর্ম ওর বৃদ্ধি পাবে। বিকৃতি হওয়া মানে কি? আয়নিক যৌগ থেকে আয়নিক যৌগের বৈশিষ্ট্য কমে যাওয়া। আয়নিক বৈশিষ্ট্য কমে যাওয়া মানে কি? আলটিমেটলি সমযোজী ধর্ম বাড়া। তাহলে সমযোজী ধর্ম বাড়া মানে ও যে আয়নিক যৌগ ছিল ওর আয়নিক ধর্ম কমে যাবে। আয়নিক ধর্ম কমে যাওয়া মানে কি কমা? আয়নিক ধর্ম কমে যাওয়া মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা সব কিছু কী হবে? সব কিছু হচ্ছে কমে যাবে, সব কিছু হচ্ছে কমে যাবে। এরপরে চলে আসি, তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারছি। তোমাকে পরীক্ষা দিতে পারে এই 4টা যৌগ দিয়ে বলতে পারে এই 4টা যৌগের মধ্যে কার গলনাঙ্ক সবচেয়ে বেশি? সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি। কার গলনাঙ্ক সবচেয়ে কম? সিলিকন টেট্রাক্লোরাইডের গলনাঙ্ক সবচেয়ে কম। কে ফাজানের নীতিকে সবচেয়ে বেশি ফলো করে? অ্যান্সার এইটা। কার পোলার আয়ন বেশি হয়? অ্যান্সার এইটা। কার সমযোজী ধর্ম বেশি? এটা। কার আয়নিক ধর্ম বেশি? এটা, সোডিয়াম ক্লোরাইড। কার গলনাঙ্ক বেশি? সোডিয়াম ক্লোরাইড। কার স্ফুটনাঙ্ক বেশি? সোডিয়াম ক্লোরাইড। কার দ্রাব্যতা বেশি? সোডিয়াম ক্লোরাইড। কার তড়িৎ পরিবাহিতা বেশি? সোডিয়াম ক্লোরাইড। কার তড়িৎ পরিবাহিতা, দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? সিলিকন টেট্রাক্লোরাইড। কারণ ও ফাজানের নীতিকে ফলো করে। ফাজানের নীতিকে ফলো করলে ওর মধ্যে কী হবে? ওর মধ্যে বিচ্যুতি ঘটবে। এরপর আমরা চলে আসি ফাজানের নীতির 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্তের মধ্যে লেখা আছে ডি ও এফ অরবিটালে যত বেশি ইলেকট্রন থাকবে, এবং এটা আমরা এখানে আমাদেরকে একটা কনসেপ্ট জানতে হবে। সেই কনসেপ্ট হচ্ছে পিএনজিসি। পিএনজিসি পিএনজিসি কথাটার মানে কি বলো তো? পিএনজিসি কথাটার মানে হচ্ছে সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন। পিএনজিসি মানে কি? সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন। সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন। এটা কি? এটা হচ্ছে পিএনজিসি। পিএনজিসি মানে তাহলে আমার কি? পিএনজিসি মানে হচ্ছে সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে মনে রাখতে হবে, যদি কোনো একটা মৌলের যদি নোবেল গ্যাসের মতো বা কোনো একটা আয়নের যদি নোবেল গ্যাসের মতো কনফিগারেশন হয়ে যায়, কিসের মতো? নোবেল গ্যাসের মতো কনফিগারেশন হয়ে যায়, তখন পিএনজিসি যদি থাকে তখন তার আকার অস্বাভাবিক ছোট হয়। আকার তখন ক্যাটায়নের আকারটা অস্বাভাবিক ছোট হয়। অস্বাভাবিক ছোট হয়।
আকার যদি ছোট হয়, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, আমরা জানি সে ফাজানের নীতিকে কী করে, বেশি ফলো করে। তাহলে সিওডো নোবেল গ্যাস লাইক কনফিগারেশন থাকলে আকার অস্বাভাবিক ছোট হবে, ক্যাটায়নের আকার কী হবে, অস্বাভাবিক ছোট হবে। ক্যাটায়নের আকার যদি অস্বাভাবিক ছোট হয় তখন ওর পোলার আয়ন বেশি হবে, ওর পোলার আয়ন বেশি হবে, ওর পোলার আয়নটা কী হবে, পোলার আয়নটা বেশি হবে, পোলার আয়ন বেশি হবে। এখন আমরা যদি তোমাকে কয়েকটা এক্সাম্পল দেই, যেমন দেখো ভাইয়া, কপারের যদি তুমি ইলেকট্রন বিন্যাস লেখো, কপারের ইলেকট্রন বিন্যাসটা কি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 4s1 আর হচ্ছে 3d10। এটাকে আমরা ধরো 3dটাকে ধরো আগে লিখলাম, একই কথাই তো, তাই না, 4s1 একই কথা। কপার প্লাস আয়ন যখন আমরা লিখবো, দেখো কপার 2+ লিখি না ভাইয়া, কপার প্লাস লিখছি। কপার প্লাস যখন লিখবো তখন লাস্টে আমার কী থাকবে, 3s2 3p6 3d10, 4s এর ইলেকট্রনটা চলে গেছে। তাহলে কোনো একটা মৌলের ক্ষেত্রে যদি, স্পেশালি ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি আমরা দেখি লাস্টে ns2 np6 nd10, এই কথাটার মানে কি, এই ক্ষেত্রে n এর মান যত, এখানেও n এর মান তত, এখানেও n এর মান তত। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি এরকম ns2 np6 nd10 থাকে তাহলে এটা কম্পারেটিভলি কী হয়, অধিক বেশি স্থিতিশীল হয় না, কারণ এটা নোবেল গ্যাসের মতো একটা স্ট্রাকচার লাভ করে। তাহলে তখন ওর আকারটা অনেক বেশি ছোট হয়ে যায়, তখন ওর পোলার আয়নটা বেশি হয়ে যায়। তাহলে আমি তোমাকে ভাইয়া দুইটা যৌগ দিলাম, দিয়ে বললাম ধরো সোডিয়াম ক্লোরাইড ও কিউপ্রাস ক্লোরাইড CuCl দিয়ে তোমাকে বললাম এর মধ্যে কার পোলার আয়ন বেশি হবে। তুমি চোখ বন্ধ করে এখানে দেখলা ভাইয়া, এখানে কপার প্লাস আছে, এখানে কি আছে, কপার প্লাস আছে, এখানে কপার প্লাস আছে। তার মানে ভাইয়া এখানে কি আছে, এখানে ভাইয়া PNGC আছে, তার মানে এটা হচ্ছে বেশি পোলারিত, PNGC আছে, দ্যাট মিন্স এটা কি হবে ভাইয়া, এটা হচ্ছে বেশি পোলারিত হবে। এটা কি হবে, এটা হচ্ছে বেশি পোলারিত হবে, এটা হচ্ছে বেশি পোলারিত হবে। এটা হচ্ছে বেশি পোলারিত হবে। তাহলে এরকম সিওডো নোবেল গ্যাস লাইক স্ট্রাকচার আর কোথায় কোথায় আছে, আমরা তো পরীক্ষার সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস বের করে করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে না। তাহলে মনে রাখবো হচ্ছে গ্রুপ 11-এ, খেয়াল করো, গ্রুপ 11-এ কপার প্লাস, সিলভার প্লাস এবং গোল্ড প্লাস, এই তিনটার ক্ষেত্রে, এবং গ্রুপ 12-এ জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, মার্কারি 2+। তোমার পরীক্ষায় যে যৌগটা দিবে সেখানে দেখো ভাই কপার 2+ না, কপার প্লাস, কপার প্লাস, সিলভার প্লাস, গোল্ড প্লাস, জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, মার্কারি 2+। এই 6টা আয়ন যদি থাকে তখন তুমি বুঝে নেবা সেখানে কি আছে, সেখানে ভাইয়া PNGC আছে, সেখানে কি আছে, PNGC আছে, তার মানে সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে, সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে। তার মানে তুমি বুঝে নিবা এরা থাকলে সে যৌগটা কি হচ্ছে ভাইয়া, বেশি পোলারিত হচ্ছে। বেশি পোলারিত হওয়া মানে আয়নিক বৈশিষ্ট্য তার মধ্যে থেকে কমে যাবে, তার মধ্যে থেকে আয়নিক বৈশিষ্ট্য কমে যাবে। যেমন ধরো জিঙ্ক 2+, জিঙ্কে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, এটাকে আমরা এভাবে লিখলাম 3d10 4s2। তাহলে জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আমার আলটিমেটলি লাস্টে কি থাকতেছে, 3s2 3p6 3d10, 3s2 3p6 3d10 থাকতেছে, ঠিক আছে।
তার মানে এখানে কি আছে, এখানে আমার পিএনজিসি আছে, এখানে আমার পিএনজিসি আছে। এখন আমি তোমাকে ধরো দুইটা যৌগ দিলাম, বললাম ভাইয়া FeCl2 আর ZnCl2, এর মধ্যে কার গলনাঙ্ক কম? তুমি তো আর গলনাঙ্কের মান মুখস্থ করো নাই, কিংবা তোমাকে পরীক্ষায় দুটো যৌগ দেয় নাই যে তুমি এদের গলনাঙ্ক পরীক্ষার হলে বের করবা। তাহলে তুমি কি দেখলা ভাইয়া, জিঙ্ক ক্লোরাইডে কি আছে, পিএনজিসি আছে। FeCl2তে তো কি নেই, FeCl2তে তো পিএনজিসি নাই। তাহলে জিঙ্ক ক্লোরাইডে যেহেতু পিএনজিসি আছে, তার মানে ও হচ্ছে ফাজানের নীতিকে বেশি ফলো করবে, ফাজানের নীতিকে বেশি ফলো করবে। ফাজানের নীতিকে বেশি ফলো করলে ওর পোলার আয়ন কী হবে, ওর পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি মানে কি, ওর বিচ্যুতি বেশি হয়েছে, বিচ্যুতি বেশি, তার মানে ওর সমযোজী বৈশিষ্ট্য বাড়বে, ওর সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে কি ভাইয়া, সমযোজী বৈশিষ্ট্য বাড়া মানে হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য কমবে। আয়নিক বৈশিষ্ট্য কমা মানে ওর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব কিছু কী হবে, সব কিছু কম হবে। তাহলে এর মধ্যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সব কিছু কম কার, জিঙ্ক ক্লোরাইডের বেশি কার, FeCl2 এর। ঠিক আছে, এখন আমরা সামনে কিছু কোশ্চেন সলভ করব। দেখো তোমাকে এখানে বলে দিছে FeCl3 এবং জিঙ্ক ক্লোরাইডের মধ্যে কে বেশি আয়নিক। তাহলে সিম্পল একটু আগে আমরা পড়লাম FeCl3, FeCl3 থেকে ভাইয়া FeCl3 আর জিঙ্ক ক্লোরাইড, তুমি পরীক্ষার খাতায় এটা ব্যাখ্যা যখন লিখবা, তুমি হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপর জিঙ্ক ক্লোরাইডে কোন আয়ন আছে, জিঙ্ক 2+ আয়ন আছে, জিঙ্ক 2+ আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখবা। তারপরে এখানে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা লিখবা। ফেরিক ক্লোরাইডে কোন কি আছে, Fe3+ আছে, তাই না, Fe3+ এর ইলেকট্রন বিন্যাস লিখবা পরীক্ষার খাতায় যখন তোমার ব্যাখ্যামূলক কোশ্চেনে আসবে। তারপরে তুমি দেখাবা, এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক 2+ আয়নের ক্ষেত্রে আমাদের পিএনজিসি আছে, অর্থাৎ সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন আছে। সিওডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকলে ক্যাটায়নের আকারটা কী হবে, ক্যাটায়নের আকারটা অস্বাভাবিকভাবে ছোট হবে। ক্যাটায়নের আকার অস্বাভাবিক ছোট হয়ে যাবে, অস্বাভাবিক ছোট। ক্যাটায়নের আকার যদি অস্বাভাবিকভাবে ছোট হয়, তার মানে ও হচ্ছে বেশি পোলারিত হবে, ও বেশি পোলারিত হবে, তার মানে ওর আয়নিক ধর্ম থেকে বেশি বিচ্যুতি ঘটবে, ওর সমযোজী ধর্ম বাড়বে। তাহলে আমার কে বেশি আয়নিক, FeCl3 হচ্ছে আমার বেশি আয়নিক, FeCl3 হচ্ছে আমার বেশি আয়নিক, FeCl3 হচ্ছে আমার বেশি আয়নিক। তারপরে আসি FeCl2 অপেক্ষা FeCl3 এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিম্ন কেন। আসি FeCl2 মানে এখানে Fe2+ আর FeCl3 মানে Fe3+। আমরা ফাজানের নীতির মধ্যে পড়ছি, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বাড়ে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বাড়ে ফাজানের নীতি অনুযায়ী সে যৌগটা তত বেশি পোলারিত হবে, তত বেশি পোলারিত হবে। আর যত বেশি পোলারিত হবে তত বেশি বিচ্যুতি হবে, বিচ্যুতি হবে বেশি বেশি। তার মানে আয়নিক ধর্ম কমে যাবে। আয়নিক ধর্ম কমে যাওয়া মানে গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক কমে যাওয়া, গলনাঙ্ক প্লাস স্ফুটনাঙ্ক কমে যাওয়া। তো আমরা আশা করি বুঝতে পারছি FeCl2 অপেক্ষা আমাদের FeCl3 এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কেন নিম্ন।
এরপরে আমরা আসি ক্যালসিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক ক্যালসিয়াম আয়োডাইডের তুলনায় অধিক কেন। এখানে দুইটার ক্ষেত্রে ভাইয়া ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম থাকলে আমাদের ক্যালসিয়াম নিয়ে আমাদের কোনো হেডেক নাই। আমরা চলে আসবো অ্যানায়নে, ফ্লোরাইড। আমরা যদি অ্যানায়নের সিরিয়ালগুলো লিখে উপর থেকে নিচে ফ্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড, এই চারটার মধ্যে আমাকে দিচ্ছে, তাই না? আমরা জানি উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, তার মানে ফ্লোরাইডের চাইতে কার আকার বেশি? আয়োডাইডের আকার বেশি। এনি আকারে কী ছিল? এনি আকারে বড় ছিল, ক্যাট আকারে ছোট ছিল। অ্যানায়নের আকার যদি বড় হয় তাহলে সে কী হবে? বেশি পোলারিত হবে। তাহলে এটা হচ্ছে অ্যানায়নের আকার বড়, বড় মানে বেশি পোলার আয়ন। বড় মানে কি ভাইয়া? বড় মানে বেশি পোলার আয়ন। বেশি পোলার আয়ন, বেশি পোলার আয়ন মানে বেশি বিকৃতি, আয়নিক ধর্ম কমে যাওয়া। তাহলে আয়নিক ধর্ম বেশি হবে কার? ফ্লোরাইড যেখানে আছে সেখানে আয়নিক ধর্ম বেশি হবে। আয়নিক ধর্ম যদি বেশি হয় তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের গলনাঙ্ক কী হবে? গলনাঙ্ক বেশি হবে। সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইডের মধ্যে কার দ্রাব্যতা বেশি এবং কেন? সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসটা লিখলা, কপারের ইলেকট্রন বিন্যাসটা লিখলা, কিউপ্রাস ক্লোরাইডে এখানে কপার প্লাস আছে, এটার ইলেকট্রন বিন্যাস লিখলা, তারপর দেখাইলো এটা হচ্ছে পিএনজিসিকে ফলো করে, অর্থাৎ এখানে সিউডো নোবেল গ্যাস লাইক কনফিগারেশন আছে। তাইলে অ্যানায়নের আকারটা এখানে, ক্যাটায়নের আকারটা এখানে কী হবে? অস্বাভাবিক ছোট হবে, অস্বাভাবিকভাবে ছোট হবে। আর যদি অস্বাভাবিকভাবে যদি ছোট হয় তখন কী হবে আমাদের? অস্বাভাবিকভাবে যদি ছোট হয় তখন সে বেশি পোলারিত হবে, বেশি পোলারিত হবে হওয়া মানে কি? আয়নিক ধর্ম ভাইয়া কমে যাবে, আয়নিক ধর্ম কমে যাবে মানে দ্রাব্যতার কী হবে ভাইয়া? দ্রাব্যতাও কমে যাবে। তার মানে কিউপ্রাস ক্লোরাইডের দ্রাব্যতা কম হবে, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে। কোশ্চেন 5, এদের মধ্যে তড়িৎ পরিবাহিতার ক্রম দেখাতে বলছে। সবগুলোর ক্ষেত্রে আমার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। এখন আমরা আসি অ্যানায়ন। অ্যানায়নের মধ্যে অ্যানায়ন কী আছে আমার ভাইয়া? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। চার্জ হচ্ছে -1, -2, -3। চার্জ যত বেশি হবে তত বেশি পোলারিত হবে। তাহলে এখানে ভাইয়া চার্জ বেশি, এখানে ভাইয়া চার্জ বেশি, এখানে ভাইয়া চার্জ বেশি। চার্জ বেশি মানে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি। এখন নিশ্চয় আর ডিটেলস লেখা লাগবে না, তোমরা জানো পোলার আয়ন বেশি মানে আয়নিক ধর্ম কম, কারণ পোলার আয়ন বেশি মানে সমযোজী ধর্ম বেশি, তাই না? আয়নিক ধর্ম কম। তাহলে এই তিনটার মধ্যে আয়নিক ধর্ম সবচেয়ে কম কার? N-3 এর আয়নিক ধর্ম সবচেয়ে বেশি কার? ফ্লোরাইডের। আয়নিক ধর্ম সবচেয়ে বেশি কার? ফ্লোরাইডের। আয়নিক ধর্ম সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরাইডের। ফ্লোরাইডের যদি আয়নিক ধর্ম সবচেয়ে বেশি হয় তাহলে তড়িৎ পরিবাহিতা কী হবে? তড়িৎ পরিবাহিতা বেশি হবে। তাহলে তড়িৎ পরিবাহিতার ক্রম হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড, বুঝতে পারছি এদের তড়িৎ পরিবাহিতার ক্রমটা। কিউপ্রাস ক্লোরাইড দেখো এখানে তোমার CuCl এবং CuCl2 এর মাঝে কার গলনাঙ্ক বেশি? তুমি কি করবা? শুরুতে কপারের ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে কপার 2+ ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে দেখাবা যে ভাইয়া এখানে কপার প্লাসের ক্ষেত্রে PNGC আছে, তাই ক্যাটায়নের আকার অস্বাভাবিকভাবে ছোট হয়, তাই ওর পোলার আয়ন বেশি হয়, ও ফাজারের নীতিকে বেশি ফলো করে, ওর আয়নিক বৈশিষ্ট্য কমে, ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কার হবে? CuCl2 এর বেশি হবে, কারণ ওর মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা বেশি থাকে, ও তো আর PNGC না। এখন দেখো আমরা একটু বইতে কয়েকটা লাইন একটু দাগাই। একটা যৌগ যত বেশি আয়নিক হবে তার পানিতে দ্রাব্যতা তত বেশি হবে, আর তোমার যত বেশি সমযোজী হবে পানিতে দ্রাব্যতা তত কমবে। এখানে আমরা দেখি ভাইয়া, দেখো এই লাইনটা বইতে দাগাবা, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড,
এই চারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলভার আয়োডাইডের মধ্যে আয়োডিন হচ্ছে অ্যানায়ন, তাই না? ফ্লোরিন অ্যানায়ন, ক্লোরিন অ্যানায়ন, ব্রোমিন অ্যানায়ন, আর আয়োডিন হচ্ছে অ্যানায়ন। তাহলে আমরা এখানে কি দেখি? ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এই চারটার মধ্যে সবচেয়ে আকারে বড় কে? সবচেয়ে আকারে বড় হচ্ছে আয়োডিন। সবচেয়ে আকারে বড় হচ্ছে আয়োডিন। সবচেয়ে আকারে বড় হওয়ার কারণে এর ও যেখানে আছে সেখানে পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। তাহলে পোলার আয়ন সবচেয়ে কম হবে ফ্লোরাইডে হচ্ছে পোলার আয়ন সবচেয়ে কম হবে। পোলার আয়ন যদি সবচেয়ে কম হয় আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে। পোলার আয়ন বেশি হলে আয়নিক বৈশিষ্ট্য কমে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। তাহলে এখানে ফ্লোরাইডের ক্ষেত্রে পোলার আয়ন বেশি, ফ্লোরাইডের ক্ষেত্রে পোলার আয়ন সবচেয়ে কম। তাই সিলভার ফ্লোরাইডের লাইনটি ভাবে লিখছে, সিলভার ফ্লোরাইডে অ্যানায়নের পোলার আয়ন সবচেয়ে কম। তাই সিলভার ফ্লোরাইডে আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকে, আর যার আয়নিক বৈশিষ্ট্য বেশি সে পানিতে দ্রবণীয়। তাহলে এই চারটার মধ্যে কে পানিতে দ্রবণীয় এটা পরীক্ষায় আসে। সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, আর সিলভার ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এগুলোর ক্ষেত্রে যেহেতু পোলার আয়নটা কম্পারেটিভলি বেশি ঘটে, পোলার আয়নটা বেশি ঘটার কারণে এটা হচ্ছে পানিতে অদ্রবণীয় হয়েছে। যৌগের বর্ণ, যৌগের বর্ণের ক্ষেত্রে মনে রাখবো এটা আবার উল্টা, পোলার আয়ন যত বেশি হবে ওর মধ্যে তত বেশি ওর কালার হওয়ার প্রবণতা বাড়বে। খেয়াল করো, তো সিলভার ক্লোরাইড আর সিলভার ফ্লোরাইড এখানে তো পোলার আয়ন কম হয়েছে তাই এটা বর্ণহীন বা সাদা। ব্রোমাইড হচ্ছে আরেকটু বেশি পোলার আয়ন হয়েছে তাই সিলভার ব্রোমাইড হচ্ছে হালকা হলুদ। আয়োডাইড হচ্ছে আরও বেশি পোলারিত হয়েছে তাই কী হয়ে গেছে? গাঢ় হলুদ হয়ে গেছে। তাহলে প্রথম দুইটা কী থাকতেছে? প্রথম দুইটা থাকতেছে সাদা, তারপরেরটা হচ্ছে হালকা হলুদ, তারপরেরটা হচ্ছে গাঢ় হলুদ, তারপরেরটা হচ্ছে গাঢ় হলুদ। এর বাইরে দেখো এখানে আরও কিছু যৌগ আছে, এদের কালারগুলো আমাদের লাগবে, এখানে একটা জিনিস শিখাই দিই তোমাদেরকে, একটা শর্টকাট মনে রাখবো। ক্লোরিন যুক্ত যৌগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে দেখবা ক্লোরিন যুক্ত যৌগগুলো সবগুলো কালার সাদা। তোমাদের বইতে ক্লোরিন যুক্ত যতগুলো যৌগ আছে সবার কালার হচ্ছে সাদা। তাহলে পরীক্ষার জন্য তোমার পরের প্রেশারটা একটু কমে গেল। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। কিছু এমসিকিউ সলভ করলে আমাদের পড়াটা আরও গোছায় যাবে। দেখো আমি এমসিকিউগুলো একটু আস্তে আস্তে সলভ করব যাতে তোমরা নিজেরা একটু এমসিকিউগুলো নিয়ে ভাবার টাইম পাও। তাহলে দেখো এখানে সবার প্রথমে দিয়েছি নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। এখানে আমরা যদি আসি সবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? ক্যালসিয়াম। আর অ্যানায়নের ক্ষেত্রে যদি আমরা আসি, অ্যানায়নের ক্ষেত্রে কী কী আছে? ক্লোরাইড বা ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে এখানে অ্যানায়নের ক্ষেত্রে কার আকার সবচেয়ে বড়? আয়োডিনের আকার সবচেয়ে বড়। অ্যানায়নের আকার বড় মানে হচ্ছে ভাইয়া পোলার আয়ন কেমন? আকার বড় মানে হচ্ছে ভাইয়া পোলার আয়ন বেশি। পোলার আয়ন যত বেশি হবে তার পানিতে দ্রবণীয় হওয়ার প্রবণতা কমবে, কারণ পোলার আয়ন বেশি মানে কি বেশি? পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি মানে আয়নিক বৈশিষ্ট্য কম। আয়নিক বৈশিষ্ট্য কম মানে পানিতে দ্রাব্যতা সবচেয়ে কম। তার মানে ক্যালসিয়াম আয়োডাইড হচ্ছে এখানে পানিতে অদ্রবণীয়। তারপরে আসি নিচের কোনটির অণুতে পোলার আয়ন বেশি হয়। তাহলে আমরা এখানে কি দেখতেছি ভাইয়া? দেখো সবগুলোর ক্ষেত্রে সিলভার। আবার এখানে ফ্লোরিন থেকে ক্লোরিন থেকে ব্রোমিন থেকে আয়োডিন। আগেরটার মতো আয়োডিনের আকার বেশি তাই ওর পোলার আয়নটা কী হবে? সবচেয়ে বেশি হবে, সিলভার আয়োডাইড। নিচের কোন আয়নের পোলার আয়ন কম? সেম কোশ্চেন, কুমিল্লা বোর্ডে আসছে। পোলার আয়ন সবচেয়ে কম কার? অ্যানায়নের ক্ষেত্রে
আকার বড় হলে পোলার আয়ন বেশি, আকার কম হলে পোলার আয়ন কম। তাহলে ফ্লোরাইডের ক্ষেত্রে পোলার আয়ন সবচেয়ে কম। কোন যৌগটিতে সর্বোচ্চ পোলার আয়ন ঘটে? এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে। আসো আমরা আসি। সবগুলোর ক্ষেত্রে ভাইয়া ক্লোরিন দেখতেছি, তাই না? তার মানে বাদ। ক্লোরিন নিয়ে আমাদের চিন্তা না করলেও চলবে। তাহলে আমরা চিন্তা করব কি নিয়ে? আমরা চিন্তা করব হচ্ছে বাকিগুলো নিয়ে। দেখো বেরিলিয়াম হচ্ছে বেরিলিয়াম 2 প্লাস, লিথিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস। আমরা একদম ভেঙে ভেঙে করি, ঠিক আছে? আমরা জানি চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি। তার মানে দেখো লিথিয়াম আর সোডিয়াম এই দুটো চার্জ হচ্ছে ভাইয়া কত? +1 +1। তাহলে এই দুটো আমাদের হিসাব থেকে বাদ। আমাদের থাকলো কি? আমাদের থাকলো হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। তারা পর্যায় সারণীতে গ্রুপ 2-তে অবস্থিত। উপর থেকে নিচে নামলে আকার কি হয়? বাড়ে। আমরা বলছিলাম ক্যাট হচ্ছে ছোট, এনই হচ্ছে বড়। তাহলে ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে সেই যৌগটা কি হয়? বেশি পোলারিত হয়। তাহলে এখানে কার ক্যাটায়নটা ছোট? বেরিলিয়াম 2 প্লাসের ক্যাটায়নটা ছোট। যেহেতু বেরিলিয়াম 2 প্লাসের ক্যাটায়নটা ছোট, তাই ও হচ্ছে বেশি পোলার আয়ন ঘটে। তাই এখানে আমরা কি বলতে পারি? সর্বোচ্চ পোলার আয়ন ঘটে কার ক্ষেত্রে? বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। তোমরা এই চ্যাপ্টার পড়ার সময় একটা বইতে পর্যায় সারণীটা নিয়ে খুলে বসবা, তাহলে তোমার কাছে এই জিনিসটা একটু সহজ হয়ে যাবে। তাইলে তুমি কোনটার ক্ষেত্রে আকার বাড়তেছে, কোনটার ক্ষেত্রে আকার কমতেছে, এই জিনিসগুলো বোঝা তোমার জন্য সহজ হবে। ধনাত্মক আয়নের পোলার আয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? দেখো ভাইয়া, আমরা জানি চার্জ বেশি হইলে পোলার আয়ন বেশি হয়, তাই না? চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে আমাদের এই অপশনটা কারেক্ট। এখানে চার্জ বেশি, Fe3+, এটার পোলার আয়ন বেশি। 2 নাম্বারটাকে দেখলাম Al3+, এটার ক্ষেত্রে চার্জটা কী হলো? এটার ক্ষেত্রে চার্জটা হচ্ছে বেশি। তাহলে আমাদের বাকি রইল হচ্ছে অপশন এ আর অপশন ডি। আমরা যদি গ্রুপ 2 এর মৌলগুলোকে দেখি, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে উপর থেকে নিচে নামলে, গ্রুপ 2 এর ক্ষেত্রে উপর থেকে নিচে নামলে কী হয়? উপর থেকে নিচে নামলে আকার, উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। তাহলে আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে আকার যদি ছোট হয়, ক্যাট হচ্ছে ছোট, ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। তাহলে এখানে পোলার আয়ন কি বেরিলিয়ামের বেশি হবে না বেরিয়ামের বেশি হবে? অবশ্যই বেরিলিয়ামের বেশি হবে, বেরিয়ামের কম হবে, তাই না? কারণ বেরিয়ামের আকার বড়। ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হইলে পোলার আয়ন বেশি হয়। তাহলে আমার অ্যান্সার ডি। আয়নিক বন্ধনে ক্যাটায়নের পোলার আয়ন ক্ষমতার সঠিক ক্রম কোনটি? আমরা যদি গ্রুপ 1 এর মৌলগুলোকে লিখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এখানে 3টা মৌল নিয়ে দিছে, হাইড্রোজেন, পটাশিয়াম আর সোডিয়াম। তাহলে আমরা বাকিগুলো মুছে ফেলি। হাইড্রোজেন থাকলো, পটাশিয়াম থাকলো আর সোডিয়াম থাকলো। তাহলে এগুলো যেহেতু ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? ক্যাটায়নের ক্ষেত্রে আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে আকার, ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটের আকার ছোট মানে পোলার আয়ন বেশি। তাহলে এখানে আকার সবচেয়ে ছোট কার? আকার সবচেয়ে ছোট হচ্ছে হাইড্রোজেনের, তাহলে ওর পোলার আয়ন সবচেয়ে বেশি। তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম। তাহলে হাইড্রোজেন, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, 1 নম্বর অপশন। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? এখানে ঠিক সেম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম,
রুবিডিয়াম সিজিয়াম। এর মধ্যে উপর থেকে যখন আমরা নিচে নামছি আকার কী হয়েছে? আকার হচ্ছে বাড়ছে। আকার কার সবচেয়ে বেশি? সিজিয়ামের সবচেয়ে বেশি। কিন্তু এইখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম তারা সবাই কি ক্যাটায়ন। তাহলে আমরা কি জানি ক্যাটায়ন কী হলে পোলার আয়ন বেশি হবে? ক্যাটায়ন ছোট হলে পোলার আয়ন বেশি। ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বেশি। ক্যাটায়ন ছোট হইলে পোলার আয়ন বেশি। এখানে তাহলে ক্যাটায়ন ছোটকে লিথিয়ামের ক্ষেত্রে তাহলে কে বেশি সমযোজী? লিথিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে ভাইয়া কী আছে? সবগুলোর ক্ষেত্রে ক্লোরিন আছে, তাই না? সবগুলোর ক্ষেত্রে আমার ক্লোরিন, তার মানে আমার ক্লোরিনের হিসাব বাদ। আমি কোথায় চলে আসবো? আমি চলে আসবো হচ্ছে আমার ক্যাটায়নগুলোর ক্ষেত্রে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর হচ্ছে Fe3+। এর মধ্যে 1+ আর 2+ বাদ, কারণ আমরা জানি চার্জ বেশি হইলে পোলার আয়ন বেশি হয়। তাহলে আমরা এখন কোথায় চলে যাব? অ্যালুমিনিয়াম 3+ আর Fe3+ এর মধ্যে। অ্যালুমিনিয়াম 3+ আর Fe3+ এর মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া অ্যালুমিনিয়াম 3+ হচ্ছে কোন পর্যায়ের মৌল? 3 নং পর্যায়। আর আয়রন হচ্ছে আমার কোন পর্যায়ের মৌল? আয়রন হচ্ছে 4র্থ পর্যায়ের মৌল। তাহলে কোথায় ভাইয়া শক্তি স্তর বেশি? আমার শক্তি স্তর বেশি কোথায়? আমার শক্তি স্তর বেশি হচ্ছে আয়রনের ক্ষেত্রে, তাই না? তাহলে আমার চার্জ সমান হলে তখন আমরা কোথায় যাই? চার্জ সমান হলে আমরা আকারের পয়েন্টে যাই। চার্জ সমান হলে আমরা কোথায় যাই? চার্জ সমান হলে হচ্ছে আমরা আকারের পয়েন্টে যাই। এখানে আমরা এই দুইটাই কি ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হইলে পোলার আয়ন বেশি হবে। তাহলে আমরা দেখতেছি এখানে কার আকার ছোট? অ্যালুমিনিয়াম 3+ এর আকার ছোট, তাই ওর বেশি পোলার আয়ন হবে। ওর কী হবে? বেশি পোলার আয়ন হবে। ওর বেশি পোলার আয়ন হবে। তাহলে অধিক সমযোজী কী হবে? অধিক সমযোজী হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অধিক সমযোজী কী হবে? অধিক সমযোজী হবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন দেখো এই কোশ্চেনটা নিয়ে অনেকের একটু কনফিউশন হয়, কারণ এক এক বইতে এক এক রকম অ্যান্সার দেওয়া আছে। বিশেষ করে যারা হাজারি স্যারের বই পড়ে তারা সবসময় এটাতে একটু ঝামেলার মধ্যে পড়ে। কিন্তু আমি এই জিনিসটার ব্যাখ্যা এভাবে দিই, এটা যে অধিক সমযোজী এটার অনেক দিক থেকে আমি প্রমাণ দিতে পারি। যেমন কবির স্যারের বইতে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যান্সার দেওয়া আছে, বুঝতে পারছো? একদম সবচেয়ে সহজ একটা তোমাদেরকে রেফারেন্স দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আবার তুমি যদি দেখো এটা যেহেতু বেশি সমযোজী, তুমি যদি ওর করে দেখো, কি বলবো, ওর যদি গলনাঙ্ক দেখো, গলনাঙ্ক দেখো, ওর গলনাঙ্ক কিন্তু FeCl3 চাইতে কম। এই সবগুলো জিনিস নির্দেশ করে একসাথে ওর পোলার আয়নও বেশি, ওর সমযোজী ধর্মও বেশি, ওর আয়নিক ধর্ম কম। তারপর আমরা চলে আসি কোন যৌগটা হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতি। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেছো এখানে কে সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির হবে। এতক্ষণ আমরা অনেকগুলো প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসগুলো করতে করতে তোমরা আলটিমেটলি হয়তো বুঝে গেছো। এখানে কার্বনের তো সবগুলো ক্ষেত্রে আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। আমরা যদি সিরিয়ালে লিখি আর কি, ওদের গ্রুপের, ওরা তো গ্রুপ 2। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ঠিক আছে? তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাট মানে ছোট, ক্যাট হচ্ছে ছোট। কার আকার সবচেয়ে ছোট? বেরিলিয়াম 2+ এর আকার সবচেয়ে ছোট, তাই ওর বিকৃতি সবচেয়ে বেশি হবে, তাই ও সবচেয়ে বেশি সমযোজী প্রকৃতির হবে। এই জিনিসগুলো পারতে হলে বেশি বেশি MCQ সলভ করতে হবে। তোমার বইতে কিন্তু অনেক MCQ দেওয়া, যত বেশি MCQ সলভ করবে দেখবে তোমাদের এই কনসেপ্টগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির ক্রম আমরা একটু আগেই দেখছি যে আয়োডিন থাকলে
আয়োডিন ঋণাত্মক অ্যানায়নের ক্ষেত্রে আকার বড় হলে পোলার আয়ন বেশি হয়, তাহলে আয়োডিন থাকলে, তাই না, আয়োডিন আলা অপশন হবে। দেখো আয়োডিন ফার্স্টে দিয়ে কিন্তু দুইটা অপশন আছে, এও আছে সিও আছে, তাহলে আমাদের একদম পুরো সিরিয়ালটা জানতে হবে, তাই না। ফ্লোরিন, তার থেকে বড় ক্লোরিন, তার থেকে বড় ব্রোমিন, তার থেকে বড় আয়োডিন। তাহলে সমযোজী বৈশিষ্ট্য বেশি, 1 নম্বরে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন। আমার অ্যান্সার 1, অ্যান্সার কিন্তু সি না, অ্যান্সার 1। কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? তাহলে দেখো আয়োডিন থাকলে হচ্ছে পোলার আয়ন বেশি হয়, তার মানে গলনাঙ্ক সবচেয়ে কম হয়। তাহলে ফ্লোরাইড থাকলে পোলার আয়ন সবচেয়ে কম, তার মানে সিলভার ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে বেশি আয়নিক, তাই ওর গলনাঙ্ক সবচেয়ে বেশি। আর গলনাঙ্ক সবচেয়ে কম হবে কার? গলনাঙ্ক সবচেয়ে কম হবে হচ্ছে সিলভার আয়োডাইডের। গলনাঙ্ক সবচেয়ে কম হবে সিলভার আয়োডাইডের, কারণ কি ও সবচেয়ে বেশি সমযোজী। ও কেন সবচেয়ে বেশি সমযোজী? ও সবচেয়ে বেশি সমযোজী, ও সবচেয়ে বেশি সমযোজী। কেন সবচেয়ে বেশি সমযোজী? কারণ ও ফাজানের নীতিকে বেশি ফলো করে, কারণ ওর মধ্যে যে আয়ন আছে আয়োডাইড আয়ন, ওর আকার হচ্ছে সবচেয়ে বড়, আকারে সবচেয়ে বড়। পানিতে দ্রাব্যতার ক্ষেত্রে সঠিক ক্রম দেখাও। এখানে সবগুলোর ক্ষেত্রে ক্লোরিন আছে আমাদের আলটিমেট, আর সবগুলোর ক্ষেত্রে ক্যাটায়ন হিসেবে কে কে আছে? ক্যাটায়ন হিসাবে আছে হচ্ছে সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কোথাও সোডিয়াম, তারপর লিথিয়াম। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি এটা সব হচ্ছে গ্রুপ 1-এর মৌল, তাই না। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, সবার ক্ষেত্রে চার্জ হচ্ছে +1। তাহলে পর্যায় সারণীতে উপর থেকে যদি আমরা নিচে নামি, উপর থেকে যখন আমরা নিচে নামবো, উপর থেকে যখন নিচে নামবো তখন হচ্ছে আকার বাড়ে, তখন হচ্ছে আকার বাড়ে। আকার যদি বাড়ে আমরা জানি আকার বাড়লে ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার কম, ক্যাটায়নের ক্ষেত্রে যার আকার কম তার পোলার আয়ন বেশি, তার পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি মানে কি? সমযোজী ধর্ম বেশি, তার মানে দ্রাব্যতা কম, দ্রাব্যতা কম। তাহলে এখানে আমরা কি বলবো? যে দ্রাব্যতার হিসাবে যদি আসি, লিথিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা বেশি হবে, তার থেকে পটাশিয়াম ক্লোরাইডের, তার থেকে রুবিডিয়াম ক্লোরাইডের, তার থেকে সিজিয়াম ক্লোরাইডের, দ্রাব্যতা বেশি হবে। তাহলে আমাদের কোন অপশনটার সাথে মিলে? আমাদের অপশন বি এর সাথে মিলে, অপশন বি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো অপশন বিটাকে তুমি মিলাতে পারবে, আর কোনো অপশন কিন্তু মিলবে না। নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়? একটু আগে আমরা দেখছি যে এর মধ্যে আয়োডিন হচ্ছে সবচেয়ে বেশি পোলার হয়, তার মানে ওর পানিতে দ্রবণীয় হওয়ার প্রবণতা সবচেয়ে কম। তাহলে সিলভার ফ্লোরাইড একদম প্রথম মৌল না, ফ্লোরিন, তারপরে কি ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে ফ্লোরাইড অ্যানায়নের ক্ষেত্রে আকার বেশি হলে পোলার আয়ন বেশি, তাহলে আয়োডিনে পোলার আয়ন বেশি, ফ্লোরিনে পোলার আয়ন সবচেয়ে কম। পোলার আয়ন সবচেয়ে কম মানে পানিতে দ্রবণীয়তা সবচেয়ে বেশি। এরপরে আসি সর্বাধিক আয়নিক প্রকৃতির যৌগ। সর্বাধিক আয়নিক প্রকৃতির যৌগ, এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে ভাইয়া কি আছে? ক্লোরিন আছে, একটু তো ঝামেলা আছে, আয়োডিন আছে। তাহলে আমরা আগে যদি ক্লোরিন আলাগুলার মধ্যে আগে আমরা হিসাব করে ফেলি, এখানে আচ্ছা ক্লোরিন আছে আর এখানে কি আছে ভাই? আয়োডিন আছে, তাই না। এখানে ক্লোরাইডগুলার সবগুলোর চার্জ কত? -1। আয়োডিনের ক্ষেত্রেও কত? -1। তাহলে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে ক্যাটায়নের চার্জে। ক্যাটায়নের চার্জে যদি যাই, অ্যালুমিনিয়াম হচ্ছে 3+, FeCl3-তে 3+, ক্যালসিয়াম ক্লোরাইডে হচ্ছে 2+, আবার ম্যাগনেসিয়াম হচ্ছে 2+। তাহলে চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি, পোলার আয়ন বেশি মানে চার্জ বেশি। এখানে দেখো চার্জ বেশি মানে বেশি পোলার আয়ন, বেশি পোলার আয়ন মানে অধিক সমযোজী, অধিক সমযোজী মানে কি? কম আয়নিক,
অধিক সমযোজী মানে হচ্ছে কম আয়নিক। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি এখানে আমার কম আয়নিক এই দুটো হচ্ছে কম আয়নিক। তাহলে আমার অধিক আয়নিক হিসাব করতে হলে এই দুটোর মধ্যে যেতে হবে। বিরিয়ানি আমরা পড়ছি না, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। গ্রুপ 2 এর মৌল। তাহলে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম আকারে বড়, তার থেকে ক্যালসিয়াম আকারে বড়, তাহলে এরা সবাই হচ্ছে ভাই ক্যাটায়ন। আমরা জানি ক্যাটায়নের আকার ছোট মানে বেশি পোলার আয়ন। তাহলে আমার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটার মধ্যে কে আকার ছোট? ম্যাগনেসিয়ামের আকার ছোট ক্যাটায়নের, যেহেতু এটা উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। তাহলে এখানে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম হচ্ছে আকারে ছোট মানে ভাই কি? আকারে ছোট মানে বেশি পোলার আয়ন মানে বেশি সমযোজী, তার মানে কম আয়নিক। বেশি পোলার আয়ন মানে কম আয়নিক, বেশি পোলার আয়ন মানে হচ্ছে কম আয়নিক। বেশি পোলার আয়ন মানে কম আয়নিক। তাহলে এখানে আলটিমেটলি কম আয়নিক হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে সবচেয়ে বেশি আয়নিক হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আজকের ক্লাসে পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পারছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।